নমস্কার, আমি বিনয় ভরদ্বাজ। এই মুহূর্তে আমরা রয়েছি সুভাষ বসুর বাড়িতে। উনি হলেন পিডিএসের বর্তমানে প্রধান উপদেষ্টা। আপনার কাছে প্রত্যেকে জানিয়ে রাখি যে সুভাষবাবু হলেন কল্যাণী নির্মাণের তার মূল উদ্যোক্তা হিসাবে আমরা জানি। কল্যাণীকে গঠন করা, কল্যাণীকে একটা উজ্জীবিত করা, কল্যাণীকে প্রাণ দেওয়ার মূল কারিগর তিনি হলেন সুভাষবাবু। আর সুভাষবাবুর কাছে আমরা এসেছি আজ বর্তমানে 2019-এ নির্বাচনে দাঁড়িয়ে সুভাষবাবু কি ভূমিকা রয়েছেন, কি করছেন, কি ভাবছেন রাজনীতি নিয়ে, তার কাছেই আমরা সরাসরি তার কথা শুনতে এসেছি। সুভাষদা, আপনাকে অনেক অনেক স্বাগত aptakhabar.com-এ। ধন্যবাদ। আপনার কাছে দুটো বক্তব্য, একটা সরাসরি আসি। আপনি এটা সকলেই জানেন, কল্যাণীর মানে কারিগর বলে আপনার পরিচিতি আছে। কল্যাণীকে একটা রূপ দেওয়া, কল্যাণীকে সাজানো গোছানো, কল্যাণীকে একটা প্রাণ তৈরি করা, প্রাণ কেন্দ্র তৈরি করা, তার আপনার একটা ভূমিকা আছে। এটা আপনাকেও কিন্তু তার জন্য আপনাকে ধন্যবাদ জানায়। আপনার কাছে বক্তব্য, এই 2019 সালে দাঁড়িয়ে আপনি পিডিএসে এই মুহূর্তে কি দায়িত্ব পালন করছেন আর কিভাবে রাজনীতিটাকে দেখছেন? আমরা প্রধানত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রধান আমাদের লড়াই, আর পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা লড়ছি এই জন্যেই যে পিডিএসের যে নীতি আদর্শ, সৈফুদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই পার্টি আমরা গঠন করেছিলাম, সেই নীতি সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য। কিন্তু আমাদের যেহেতু অর্থ এবং বড় বড় সংগঠক নেই বলেই আমরা আমাদের মতন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সাথে 18 বছর যাবৎ আমরা আন্দোলন লড়াই করে আসছি। সেই জন্যে আমরা আমাদের মতন করে প্রার্থী দিতে বাধ্য হয়েছি। এটা বামফ্রন্টের চেয়ারম্যানকে আমরা বলেছি যে আমরা প্রার্থী দিচ্ছি এই জন্যেই যে পশ্চিমবাংলায় পিডিএস আছে, সেই আলিপুরদুয়ার, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, জলপাইগুড়িতে আমরা আছি, কুচবিহার। সেই জন্যে আমরা আমাদের পার্টির নীতি আদর্শ এবং বর্তমান পরিস্থিতিতে মানুষের কাছে কি বক্তব্য রাখা যায়, আমরা চিন্তা ভাবনা করে ঠিক করেছি যে আমাদের মানুষের কাছে প্রচারটা করাই বড় জিনিস। যে বর্তমান ভারতবর্ষে ভয়াবহ অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে আটকানো এবং পশ্চিমবাংলায় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য। এই যে আপনি বলছেন ঐক্য বেঁধে লড়াই করতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে হবে, কিন্তু আপনারা তো ছড়িয়ে রয়েছেন, যারা যারা ঐক্যের কথা বলছেন সবাই ক্যান্ডিডেট দিচ্ছেন, তাহলে ঐক্যটা হলো কোথায়? না, সেইভাবে হয়নি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে এইবার নরেন্দ্র মোদীর সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, হ্যাং হবে। তখন ইউপিএর যে জোট এবং আঞ্চলিক দলগুলোর যে মানে সিট হবে, তাতে দুটো মিলিয়ে মানে নরেন্দ্র মোদী জোটের যে সংখ্যা দাঁড়াবে, সেইখানে এই দুটো জোটের প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন কেন্দ্রে করবে। এটা তো বুঝলাম আমরা যে সরকার গঠন সেটা নির্বাচনের পর, কিন্তু এটা নির্বাচনের আগে একটা ঐক্য গড়া গেল না কেন? এটা গড়লে কি বেশি ফ্রুটফুল, ভালো, স্ট্রং হতো না? অবশ্যই। খুব দুর্ভাগ্য, কিছু কিছু পার্টির সংকীর্ণতার জন্যেই, যেমন পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম এককভাবে লড়তে পারত, কিন্তু সামান্য স্বার্থ দু একটা সিটের জন্যে এই জোটটা ভেঙে যাওয়া খুব দুর্ভাগ্যজনক। তবে অন্য অন্য রাজ্যে কংগ্রেস
সর্বভারতীয় পার্টি এবং প্রধান একটা বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। তারা সমগ্র ভারতবর্ষে মানে অন্য অন্য দলের সাথে, আঞ্চলিক দলের সাথে বোঝাপড়া করে লড়াই করছে। এই পশ্চিমবাংলা একমাত্র মানে ব্যতিক্রম। এই যে কংগ্রেস বিশেষ করে, তাহলে সকলের যে একসাথে যে লড়াই করতো, যে রেজাল্ট আসতো, যে রুখে দাঁড়ানোর একটা জায়গা তৈরি হতো, সেটা কিন্তু ভেস্তে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আলাদা আলাদা লড়াই করলে ফায়দাটা তো বিজেপিরই মানে আখিরে হবে, তাতে লাভটা কি হলো? না, আমার দৃঢ় বিশ্বাস যে প্রথম দিকে বিজেপি যেভাবে উঠছিল, কিন্তু এখন মানুষের মধ্যে বিজেপির যে জনস্বার্থ বিরোধী নীতি, আর্থিক বেকারত্ব, ঋণ ইত্যাদি, নোট বাতিল, রাফেল, হ্যাঁ, জিএসটি, এইসবে গরিব মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা বুঝে গেছে। সেই প্রভাব পড়বে না, তবে পশ্চিমবাংলায় কিছু সিট পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক যে 42টা সিট পাবে না, পাবে। কংগ্রেসও কয়েকটা পাবে, সিপিএমও মানে 3টে পেতে পারে কিংবা 2টো। আপনারা কটা? 10টা দিয়েছেন, 10টা শুনেছি। 10টা দিয়ে মানে বার্তা কি দিতে চাইছেন? 10টা যে ক্যান্ডিডেট নামিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি দেশের মানুষকে যে ভোটের লড়াই যাই হোক, কিন্তু ভবিষ্যৎকে ভারতবর্ষ রক্ষা করার জন্যে এইভাবে চলা উচিত, এইভাবে এগিয়ে যাওয়া উচিত। বিজেপি সরকার কি থাকবে? না, থাকবে না, কারণ ভোট কেনাকিনি এটা হবে না। অনেকের ধারণা যে উনি ভোট কিনে সরকার করবে, সেটা এবার হবে না, কারণ মানুষ অনেক সচেতন হয়েছে। হ্যাঁ, তা না হলে বিজেপির যে আসল ঘাঁটিগুলো, সেইখানে বাই ইলেকশানে কংগ্রেস 3টে বিজেপির রাজ্য মানে আজ থেকে 1 বছর আগে প্রায় মানে দখল করতে পেরেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং বিভিন্ন রাজ্যে কংগ্রেসের প্রভাব বাড়ছে, এটা ঘটনা, কেউ অস্বীকার করতে পারবে না। এবং কালকে যে ইস্তাহার বের করেছে ওরা ভবিষ্যতে কি করবে, সেটা অর্থনীতিবিদদের সাথে আলোচনা করেই রাহুল গান্ধী এটা করেছে। এবং আরেকটা সুবিধা হয়েছে কংগ্রেসের, প্রিয়াঙ্কা সরাসরি রাজনীতিতে নেমে মানে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা মানুষের কাছে এইটাই বলবো যে বিজেপিকে বাদ দিয়ে আপনারা সকলে মিলে বিকল্প সরকার তৈরির উদ্যোগ গ্রহণ করুন। আর একটা আপনার কাছে প্রশ্ন, আপনি যেহেতু পোড় খাওয়া দীর্ঘদিনের রাজনীতিক, বামফ্রন্টে ছিলেন, দীর্ঘদিন সিপিএমের একদম মানে শুরু থেকে আপনি কল্যাণীকে একটা নতুন প্রাণ দিয়েছেন, আপনার একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হোল্ডার আপনি। এই যে আপনার কাছে প্রশ্ন যে এইটা তো প্রত্যেকবারে আবার সেই প্রিয়াঙ্কা আসাতে এই কথাটাই, তথ্যটাকে স্ট্যাবলিশ হলো না যে বংশবাদ ছাড়া কংগ্রেস চলে না? না, আসলে ঠিকই যে ওদের রক্তের মধ্যে একটা রাজনীতি আছে, শুধু যে স্বার্থের জন্যে ওরা লড়াই করছে তা না। কারণ পণ্ডিত নেহেরু, তার বাবা মতিলাল নেহেরু, তখন থেকেই বংশ পরম্পর এরা রাজনীতিতে এবং ভারতবর্ষের বিশাল পরিবর্তন ঘটিয়েছে স্বাধীনতার পরে। সেই জন্যে বলতে পারে পরিবার ভিত্তিক পার্টি, তা না, পাশাপাশি উঠছে আবার জ্যোতিরিন্দ্রনাথ, হ্যাঁ, গোলাম নবী আজাদ, এরা আছে। সেই জন্যেই সমস্তটাই পারিবারিক বলে মনে করে না, কারণ এখন অনেক
কংগ্রেস কর্মীরাও নেতারাও সচেতন হয়েছেন যে পরিবারকে তোলার জন্যেই নয়, তবে ব্যক্তি বিশেষ কোনো পরিবারের প্রভাব বেশি থাকতেই পারে। এই যে আমাদের রাজ্যের যিনি ছিলেন প্রণব মুখার্জি, অন্তত একটা পোড় খাওয়া রাজনীতিক হিসেবে উঠেছিলেন, কিন্তু তাকেও শেষ পর্যন্ত ছুঁড়ে ফেললো কংগ্রেস। তাকে পরিবারতন্ত্র নয়, তাহলে কি বলবো? তাকেও কিন্তু গুরুত্ব মর্যাদা দিল না, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করা হলো না, তার আক্ষেপ কিন্তু রয়ে গেছে। নরসিমা রাও, তারপরে এই যে শেষ প্রধানমন্ত্রী মনমোহন সিং, ওরা তো ছেড়েছে, কারণ সোনিয়া গান্ধীকে অফার দেওয়া হয়েছিল, সোনিয়া গান্ধী সেটা প্রত্যাখ্যান করেন, মনমোহনের নাম করেন। সেই জন্যে পরিবর্তন কংগ্রেসের মধ্যে হয়নি, কিংবা গান্ধী পরিবারের মধ্যে পরিবর্তন আসেনি তা নয়। তাহলে মনমোহন সিংকে খুব গুরুত্বপূর্ণ এবং বিরাট অর্থনীতিবিদ আন্তর্জাতিক, তাকে তো প্রধানমন্ত্রী করলো। অবশ্যই। এই শেষ আপনার কাছে যে এই যে অঞ্চল বনগাঁ আর ব্যারাকপুর পাশাপাশি দুটো রয়েছে, পাশাপাশি রয়েছে আর একটা কিন্তু রানাঘাট, এইটার রেজাল্ট কি সম্পর্কে কেমন ভাবছেন? আর নির্বাচন আদৌ কি হবে? এবার নির্বাচন খানিকটা হবে, কারণ হচ্ছে লোক দেখানো হোক, যে করেই হোক, বিজেপি যেভাবে ইলেকশন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে, বিরোধীরা যেভাবে চাপ সৃষ্টি করছে, এবং যে উদ্যোগ ইলেকশন কমিশনের দেখা যাচ্ছে, তাতে এবার নির্বাচন অনেকটাই হবে। কারণ এর প্রমাণ হচ্ছে যে উত্তর গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড হাতছাড়া হয়ে গেল। ওখানে তো একটা লোকও মরেনি, কিছু না। একমাত্র পশ্চিমবাংলায় হিংসা খুব, কারণ একটা সিম্পল পঞ্চায়েত নির্বাচনে 80-90 জন লোক মরে গেল। সেই জন্যেই 7 দফে নির্বাচন হবে পশ্চিমবাংলায়, এবং এবার অনেকটাই ইলেকশন কমিশনার নির্বাচন করাবেন বলে আশা করছি। আপনার শেষ বার্তা মানুষকে, যারা ভোটার আছেন তাদেরকে, একজন প্রবীণ নাগরিক ও একজন প্রবীণ পোড় খাওয়া নেতা হিসাবে আপনার শেষ বার্তা জনগণকে কি বলতে চান? আমরা জনগণকে বলছি, ভারতবর্ষ পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে বাম এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোকে ভারতবর্ষের ক্ষমতায় আনার যথাসাধ্য চেষ্টা করতে হবে, নাহলে ভারতবর্ষের সামনে খুব দুর্দিন। ধন্যবাদ। আমরা শুনলাম, সুভাষবাবুকে শুনলাম, উনি বার্তা দিয়েছেন মানুষকে ধর্মনিরপেক্ষ এক শক্তিকে বের করে আনতে হবে, তাদের হাতে রাজত্ব তুলে দিতে হবে, তাদেরকেই শক্তিশালী করতে, নইলে দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, দুর্দিন আসছে। আপনারা দেখছেন abtakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।